নমস্কার বন্ধুরা, গান ও গল্প সঙ্গীত দিলীপ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকের নিবেদন গল্প বাসর। বিশ্ব সাহিত্যের ভিন্ন ভিন্ন স্বাদের ছোট বড় নানান গল্প নিয়ে সাজানো হয়েছে গল্প বাসর। গল্প বাসরের আজকের নিবেদন বুদ্ধদেব গুহ রচিত উপন্যাস আলোকঝাড়ির দিনগুলি। আজ শুনবেন পঞ্চম পর্ব। গল্প পাঠে থাকছি আমি আপনাদের বন্ধু দিলীপ পাল। শুরু হচ্ছে আজকের গল্প আলোকঝাড়ির দিনগুলি, পঞ্চম পর্ব। আলোকঝাড়িতে বিকেলে গেছিল পরেশ, বন্দুকটাকে কাঁধে নিয়ে। কাল রাতে পুতন আর পুতনের বন্ধু রাজেনকে খেতে বলেছে। গদাইকেও বলেছে দাদা নরেশ, যদি মুরগি অথবা কোটরা হরিণ পায় তো ভালো হয়। পাঁঠা আর হাঁস মুরগির মাংস তো ওরা রোজই খায়। বুনো মোরগ অথবা হরিণ খাওয়াতে পারলে সস্তাও পড়ে, তাছাড়া ওরাও নিশ্চয় খুশিই হবে। বেলা হয়েছে, কিন্তু সন্ধে হতে এখনো ঘন্টা দুই দেরি। সাইকেলটা রেখে এসেছে টুং বাগানের মধ্যেই। হরিণ পেলে সঙ্গে কাউকে নিয়ে আবার ফিরে আসতে হবে। মুরগি পেলে তো সাইকেলের হ্যান্ডেলে ঝুলিয়ে নিয়ে যেতে পারবে, অসুবিধে নেই কোনো। পাহাড়ে কিছুটা চড়েই নালাটার মধ্যে নেমে এলো নরেশ। নালার শুকনো বালিতে জানোয়ারদের পায়ের দাগ পাবেই, তারপর ঠিক করবে কি করবে না করবে। নালাটায় নামার সময়ই ওর ষষ্ঠেন্দ্রিয় ওকে হঠাৎই সাবধান হতে বলল। এরকম হয় কখনো কখনো, কি করে হয় তাও ব্যাখ্যা করে বলতে পারবে না, কিন্তু হয়। নালাটাতে নেমে একটু এগোতেই পরেশ দেখল মস্ত একটি মাদি বাঘের পায়ের দাগ। চিতা নয়, বড় বাঘ, একেবারে টাটকা। কিছুক্ষণ আগেই বাঘিনী গেছে শুকিয়ে যাওয়া নদীর বালি রেখা ধরে। মন খুবই খারাপ হয়ে গেল পরেশের। বাঘ যখন মারতে চায় না তখনই বাঘের খোঁজ পায়, আর যখন চায় তখন জঙ্গল হাঁকা করলেও টিকি দেখা যায় না। আজ ওর মন ওসব ঝামেলা ঝক্কিতে যেতে চায় না। বাঘের মোকাবিলার মতো মন নিয়ে আজ বিকেলেও বাড়ি থেকে বেরোয়নি আদৌ। তবুও সাবধানের মার নেই। যে জঙ্গলে বিপজ্জনক জানোয়ার থাকতে বলে মনে হয়, সেখানে ঢুকলে বন্দুকের ডান দিকের ব্যারেলে সবসময়ই এলজি রাখে, ছাত্তারের কথা মতো। কখন যে এমার্জেন্সি হয় কে বলতে পারে। কিন্তু এখন তো সম্ভাব্যতার কথা নয়, বাঘ যে আছেই তাতে কোনো সন্দেহই নেই। তাই কোনো ঝুঁকি না নিয়ে এক ব্যারেলে বুলেট আর অন্য ব্যারেলে এলজি পুরল। হরিণও মারা যাবে এলজি দিয়ে, দূরে থাকলে বলও চালাতে পারে। এই শুকনো নালাটার মধ্যে আরও কিছু দূর এগিয়ে গেলেই একটি দোলা মতো জায়গা আছে ও জানে। তাতে মে মাসের শেষেও জল থাকে। ওইখানে পৌঁছে ওই জলের পাশে কোনো গাছের ওপরে উঠে বসে থাকলে কোনো না কোনো জানোয়ারের দেখা যে পাবেই, সে কথাও জানত। মুরগি ময়ূরও জল খেতে আসবেই, শুয়োরও আসবে। তবে শহুরে রাজেন শুয়োর খায় কিনা জানা তো নেই। তবে বাঘিনী পরেশের আগে আগেই গেছে। পরেশ তার একেবারে পায়ে পায়ে গিয়ে ঘাড়ে চড়তে রাজি নয়। আজকে বাঘিনীর মোকাবিলা করতে আদৌ রাজি নয় পরেশ। আজ ওর মনে বাঘ নেই। মনে যেদিন বাঘ না থাকে সেদিন বাঘের মোকাবিলা করা ঠিকও নয়। বাঘের শিকারে মন যদি পুরোপুরি কেন্দ্রীভূত না থাকে বাঘেরই ওপরে, তাহলেই বিপদ, বিষম বিপদ। কিছুটা এগিয়ে গেলেই ও পৌঁছবে নালাটা বাঁক নিয়েছে যেখানে, সেইখানে ডান দিকে। সাবধানে শুকনো পাতা এড়িয়ে বাটা কোম্পানির হান্টার শু পরে বালির ওপরে ওপরে ও নিঃশব্দে এগোতে লাগলো। কাঠ ঠোকরা ঠক ঠক করে কাঠ ঠুকছে। কাঠ বিড়ালি ডাকছে ল্যাজ তুলে। ময়ূর ডেকে উঠল নালার বাঁ দিকের গভীর জঙ্গল থেকে। বনমোরগের একটা মস্ত দল ডান দিকের জঙ্গলের গভীরে ঘুরে ঘুরে পোকা খাচ্ছে। শেষ বিকেলের লাল আলো কালো মোরগ আর মুরগিদের গায়ে পড়ে চমকে ঠিকরে যাচ্ছে চারদিকে। মুরগিগুলো স্বগতোক্তি করছে পাতার মধ্যে,
পাতা উল্টে, পোকামাকড় খুঁটে খেতে খেতে। বাঘিনী কাছাকাছি আছে, তাই গুলির শব্দ করা সম্ভব হলো না। আর একটু এগোতেই বাঘিনী একবার ডাকল। এখন বাঘ বাঘিনীর মিলনের সময়। সঙ্গী খুঁজছে বাঘিনী। মেজাজ এখন খিঁচে আছে তার, রিঙ্কি মেম সাহেবের মতন। এই সময়ে মানুষীরা আর বাঘিনীরা করতে পারে না এমন কর্ম নেই। মানুষ আর বাঘেরা এই সময়ে সাবধান না হলেই বিপদ। বাঘিনী ডাকার সঙ্গে সঙ্গেই সমস্ত বন নিস্তব্ধ হয়ে গেল। কাঠঠোকরা কাঠঠোকা বন্ধ করল। ময়ূর, মুরগি এবং অন্যান্য সব পাখিরাও হঠাৎ চুপ করে গেল। বনের রানী রোদে বেরিয়েছে। চুপ করে থেকেই সম্মান জানাতে হয় যে, সে কথা ওরা সকলেই জানে। বাঘিনী ডাকার সঙ্গে সঙ্গেই একেবারে ফ্রিজ করে গেল পরেশ, একটি খয়ের গাছের আড়াল নিয়ে। পোড়া কাঠের মতো দাঁড়িয়ে রইল। আরও একটু এগিয়ে যাবার সময় দিল বাঘিনীকে। যেদিকে যেতে চায় যাগ। তারপরই ওর হঠাৎ মনে হলো, বাঘিনী যদি জল খেয়ে এই নালা ধরেই আসে, তাহলে তার মুখোমুখি হতেই হবে। মুখোমুখি হতে তো আজকে চায় না পরেশ, তাই তাড়াতাড়ি নালা ছেড়ে পরেশ বাঁ দিকের জঙ্গলে উঠে গেল। বেলা শেষ হয়েছে। কাল পয়লা বৈশাখ, নববর্ষ বলেই নেমন্তন্ন করেছে ওদের। কিছু শিকার না করে নিয়ে গেলেই নয়। বাঘ তো আর খাওয়াতে পারবে না। শালি বাঘিনী মস্করা করার সময় পেল না আর, মনে মনে বলল পরেশ। পাতা ঝরে গিয়ে গভীর বন এখন ন্যাড়া। যেসব গাছে পাতা আছে সেই সব গাছেও লালচে হলদেটে পাতারা ফুলেরই মতো ফুটে আছে কালো কালো ডালে, হাওয়ার ছোঁয়ায় ঝরে যাওয়ার অপেক্ষায়। সামনেই এক দঙ্গল কুঁচ ফুলের ঝাড়। লাল কালোর দাঙ্গা লাগিয়েছে বনে। নিচে ন্যাড়া শালের বন। হাতির কানের মতো পাঁপড় ভাজার মতন মুচমুচে বড় বড় পাতা ছড়িয়ে দিয়ে সেগুন বন এক আশ্চর্য বিধুর মৌনী ভেগ ধরেছে। চৈত্র শেষের আর প্রথম বৈশাখের বন পরেশের মনকে উদাস করে দেয়। কিছুই ভালো লাগে না তার তখন। কোন গাছে উঠে বসলে সেখান থেকে নালাটা ভালো করে ঠাহর করা যায়, তাই ঠাহর করছিল ভালো করে পরেশ। ঠিক সেই সময়ই ওর বাঁদিকে শুকনো পাতা মচমচিয়ে কোনো কিছু নড়াচড়া করে উঠল। সঙ্গে সঙ্গে খয়ের গাছের পেছন থেকে সরে গিয়ে একটা শিমুল গাছের মোটা গুঁড়ির আড়ালে দাঁড়িয়ে তীক্ষ্ণ চোখে চাইল সেদিকে। চেয়ে স্তব্ধ হয়ে গেল। বাসরে বাস শঙ্খচূড় সাপের জোর লেগেছে। প্রকাণ্ড বড় এক নাগ আর নাগিনী মাটি থেকে 4-5 ফিট উঁচু হয়ে জড়িয়ে মরিয়ে আছে একে অপরকে। হিস হিসানি শোনা যাচ্ছে তাদের। এই দৃশ্য যে দেখতে পায় সেই নাকি রাজা হয়, শুনেছি অনেকেরই কাছে। এবার কি রাজা হবে পরেশ? নিজেই বলল নিজেকে নিরুচ্চারে, ওই দিকে বিস্ফারিত চোখে তাকিয়ে। এতদিন জঙ্গলে পাহাড়ে ঘুরছে, কিন্তু আগে কখনোই দেখেনি শঙ্খচূড়ের জোর লাগা। বন্দুকের বাঁ নল থেকে বলটা বের করে 1-2 নম্বর ছড়রা পুড়ল তাতে পরেশ। যদি নাগ বা নাগিনী হঠাৎই দেখে ফেলে তাকে, তবে তাদের হাত থেকে বাঁচতে হলে ছড়রা মারা ছাড়া উপায় নেই। বল বা এলজি দিয়ে হঠাৎ তেড়ে আসা সাপকে ঠেকানো মুশকিল। বন্দুকে ছড়রা পুড়ে সে অনিমেষে নাগ নাগিনীর মিলন দেখতে লাগল। ছাত্তার মিয়ার ভাষাতে বললে বলতে হয়, ওর দিল খুশ হয়ে গেল। কেন জানে না, হঠাৎই ওর রিঙ্কি মেম সাহেবের কথা মনে পড়ে গেল। শরীরের মধ্যে সেই ছটফটানিটা হঠাৎ ফিরে এলো। পরেশ ভাবছিল, বাঘ বা সাপ বা অন্য সব জন্তু জানোয়ারই অন্য লিঙ্গের সঙ্গে মিলিত হয়ই। শুধুমাত্র মানুষই মিলিত হয় না যন্ত্রের মতো স্বজাতের যে কোনো স্ত্রীলিঙ্গের সঙ্গে, এবং শুধুমাত্র 2-1 মানুষই পারে, অথবা অবিবাহিত মানুষ পারে না মিলিত হয়ে থাকতে। যেমন পরেশ পেরেছে।
মিলনের সঙ্গী নিজের মন মতো পছন্দ করা শুধুমাত্র মানুষেরই ধর্ম। এই পছন্দের পেছনে নানা রকম সামাজিক এবং বিবেকজাত বাধাও থাকে। পছন্দ না হলে, সমাজের অনুমোদন না পেলে সারা জীবন একা একাই একজন মানুষ কাটিয়ে দিতে পারে। দেয় তো সত্যি, কত পুরুষ ও নারীও। সেই মুহূর্তে ও যে মানুষ হয়ে জন্মেছে, কোনো মনুষ্যেতর জীব হয়ে নয়, সেই কথাটা নতুন করে জেনে খুবই ভালো লাগলো পরেশের। এই একাকিত্বর আনন্দ এবং যন্ত্রণা শুধুমাত্র মানুষেরই যে একার। অন্য প্রাণীরা এই তীব্র আনন্দ এবং দুঃখ সম্বন্ধে কোনো ধারণাই যে করতে পারে না। মেশিনের মতো তারা খায়, ঘুমোয়, জোর লাগে, বংশবৃদ্ধি করে, তারপর একদিন মরে যায়। বেশি সময় তারা মরে অন্যের খাদ্য হয়ে। কম সময়েই মানুষের মতো অসুখ বিসুখে মৃত্যু হয় ওদের। জন্মায় অলক্ষ্যে যেমন, হঠাৎ করে চলেও যায় তেমনই করে। এক দৃষ্টে জোড়া লাগা নাগেদের দিকে চেয়েছিল পরেশ। এমন সময় ওর মনে হলো ওকে কেউ দেখছে পেছন থেকে। জঙ্গলে নড়াচড়া কখনোই হঠাৎই করতে নেই। হঠাৎ ঘাড় ঘোরাতে গেলে ঘাড়টি খুইয়ে বসতে হয়। তাই খুব সন্তর্পণে পরেশ শরীর না ঘুরিয়ে নিজের ঘাড়টাকে আস্তে আস্তে ঘোরাতে লাগলো, দুই গোড়ালির ওপরে পা রেখে। আধখানাও ঘোরেনি, তখনই তার চোখের কোণায় সে দেখতে পেল বাঘিনী নালার মধ্যে দাঁড়িয়ে জার্মান জঙ্গলের ঝাড়ের আড়াল থেকে মুখ তুলে এক দৃষ্টে তাকে দেখছে নিশ্চল হয়ে। বাঘিনীকে দেখতে পাওয়া মাত্র পরেশও স্থানুরী মতো নিশ্চল হয়ে রইল। পাঁ চোখের কোণে বাঘিনীকে নজর করতে লাগলো সাবধানে, একটুও নড়াচড়া না করে। চোখের পাতা পর্যন্ত ফেলল না আর। পুরো 2 মিনিট বাঘিনী তাকে দেখল। তারপরই জার্মান জঙ্গলের ঝাড়ের আড়ালে আড়ালেই চলতে শুরু করলো নালার মধ্যে মধ্যে। আস্তে আস্তে অদৃশ্য হয়ে গেল তার হেলতে দুলতে যাওয়া শরীর নালার অন্য প্রান্তে। শেষ সূর্যের সোনা আলো সেই ঝাড় ও গাছপালার ফাঁকে ফাঁকে দেখা যাওয়া তার বাদামি, লাল আর কালো ডোরাকাটা সাদার ছোপ লাগা শরীরে পড়ে তাকে যেন আরও জমকালো করে তুলল। বাঘিনী অদৃশ্য হয়ে গেলে পরে সাবধানে জোর লাগা নাগনাগিনী দৃষ্টি এড়িয়ে নালায় নামলো এসে। তারপর চলতে লাগলো জলের দিকে, যেখান থেকে বাঘিনী সবে জল খেয়ে উঠেছে। কে জানে সে আজ জোর লাগার সাথী খুঁজে পাবে কিনা। মাকটা নিয়েছে যেই অমনি দেখে একটা মস্ত সজারু চলেছে জলের দিকে। তাকে দেখেই বন্দুক তুলল পরেশ। সেও পরেশকে দেখেছিল। দেখেই সঙ্গে সঙ্গে গায়ের সাদা সাদা উলের কাঁটার চেয়েও অনেক মোটা আর লম্বা কাঁটাগুলি ফুলিয়ে সে পিঠ গুটিয়ে গোলাকৃতি হয়ে একটি প্রকাণ্ড সাদা কালো বলেরই মতো হয়ে গেল। হয়ে গিয়েই ঝনঝন করে কাঁটা বাজিয়ে গভীর রাতে বল্লমের মাথায় ঘুঙুর বেঁধে নির্জন গ্রামের পথে দৌড়ে যাওয়া ডাক হরকারের মতো ঝুমঝুম ঝুম আওয়াজ তুলে প্রবল বেগে দৌড়ে এলো পরেশের দিকে, তাকে ভয় পাওয়ানোর জন্য। পা দুটি শক্ত করে দাঁড়ালো পরেশ। খুশিতে ঝলমল করে উঠল ওর মুখ। মনে মনে বলল, আয় শালা, আরও কাছে আয়। সজারুটি যখন খুবই কাছে এসে পৌঁছল, শেষ মুহূর্তে হাস্যকর এবং সজারুর পক্ষে লজ্জাকর ভঙ্গিতে ঘুরে সে চলে যেতে চেয়েছিল, যদিও পরেশ তখনই ভালো করে নিশানা নিয়ে গুলি করল। অত কাছ থেকে রোটাক্স বলের থাপ্পড় খেয়ে মুখ থুবড়ে ভুলুণ্ঠিত হয়ে পড়ল সজারুটা কাঁটা ছড়িয়ে দিন শেষের গরম বালি আর নুড়ির ওপরে। খানিকক্ষণ থরথর করে কাঁপতে থাকলো। কয়েক ফোঁটা রক্ত বেরুলো মুখ দিয়ে। ঝুমঝুম ফুলিয়ে তোলা কাঁটা তার দম্ভর প্রতীক। ধীরে ধীরে শুয়ে পড়ল শাইন ওর গায়ের ওপরে। তারপর এই জন্মের মতন স্থির হয়ে গেল। প্রবলের হাতে দুর্বল চিরদিনই এমন করেই মরে। এতে নতুনত্ব কিছু নেই। কি জঙ্গলে, কি শহরে, কি জানোয়ার, কি মানুষ, শেষাঙ্কটা একই রকম। পেল্লাই সাইজের, প্রায় মন খানেক ওজন হবে সজারুটার।
ওই কাঁটা সমেত তাকে একা একা বয়ে নিয়ে যেতে পারবে না কোনো মতেই পরেশ। এত বড় সজারু নিম্ন আসামের এই জঙ্গলে যে আদৌ আছে তা ও জানত না। আবু ছাত্তারকে বলতে হবে। এখানে এখন তাকে রেখে গেলেও শেয়াল বা হায়না বা চিতার খাদ্য হয়ে যাবে। ফিরে আসার আগেই তারাই সাবড়ে দেবে পুরোপুরি। নিয়ে যেতে পারলেও নিয়ে গিয়ে লাভ ছিল না কোনো। সজারুর মাংস সকলে ভালোও বাসে না। মাটি মাটি গন্ধ থাকে একরকম, খরগোশের মাংসের গন্ধের মতন। পরেশ নিজে যদিও ভালোবাসে, শিলিও, দাদা নরেশও সজারু ভালোবেসেই খায়। পুতনও খায় যদিও। আগে তো সজারু বাড়ির মেয়েরাই মারত কলা গাছ ছুঁড়ে। কলা গাছ গেঁথে যেত কাঁটাতে, দৌড়ে পালাতে পারত না। তারপর অন্যেরা গিয়ে লাঠি পেটা করে শেষ করত। পুতনের কলকাতার বন্ধু রাজেন হয়তো কোনোদিন সজারু খাওয়া দূরে থাক, সজারু কখনো চোখেও দেখেনি চিড়িয়াখানায় ছাড়া। তার কাছেও যে এক নতুন অভিজ্ঞতাই হবে। এইসব ভেবে কোমরের বেল্ট থেকে রেমিংটনের ছুরিটা বের করে ওখানেই বসে সজারুটাকে কাটল পরেশ। তারপর সবচেয়ে ভালো জায়গা থেকে সের পাঁচেক মাংসের একটা টুকরো কেটে তাতে একটা ফুটো করে নিয়ে বন থেকে লতা ছিঁড়ে এনে বেঁধে ডান হাতে ঝুলিয়ে বাঁ হাতে বন্দুক নিয়ে ফিরে চলল। এই রকমই হয়। ভাবছিল শিকার করবে কোটরা হরিণ, ময়ূর অথবা বনমুরগি, অথচ শিকার হলো সজারু। জঙ্গলে এমনই হয়, যা চাওয়া যায় তা পাওয়া যায় না, আর যা না চাওয়া যায় তাই পাওয়া যায়। এখানে রকম সকমই সব আলাদা। সূর্য প্রায় ডুবে এসেছে। উঁচু নিচু পথ বেয়ে চলেছে পরেশ টুং পাহাড়ের দিকে। গাছের ছায়ারা দীর্ঘতর হয়ে বসেছে। ঝিঁঝি ডাকতে আরম্ভ করেছে চারপাশ থেকে এক টানা ঝুমঝুমির মতো, যেন হাজার হাজার সজারু কোনো মন্ত্র বলে থমকে দাঁড়িয়ে পড়ে তাদের গায়ে লক্ষ লক্ষ কাঁটা বাজাচ্ছে কোনো অদৃশ্য শত্রুকে ভয় পাওয়ানোর জন্যে। এই শেষ বসন্তর আসন্ন সন্ধ্যের বনপথে হাঁটতে হাঁটতে ঝিঁঝি ডাকের মধ্যে, শিমুলের আর পলাশের ঝিম ধরা লাল রঙের মধ্যে, কালো পাথর আর লাল হলুদ শুকনো পাতার রাস আর হলুদ পিছল পিছল শুকনো বাঁশ পাতার ওপরে ভেসে চলতে চলতে নেশা লাগে পরেশের। নেশা বলতে ওর এইটিই প্রধান। মদ মাঝে মাঝে খায় বটে ঠিকই, কিন্তু মদ কোনোদিনও ওকে খেতে পারেনি। অথচ এই বন আর পাহাড়, নদী আর বাদার নেশা কিন্তু তাকে খেয়েছে পুরোপুরি, সম্পূর্ণভাবেই খেয়েছে। ঘাড় মটকেছে ওর, বাঘে যেমন হরিণের ঘাড় মটকায়। কোনো মুক্তি নেই পরেশের আর এই জন্মে। এই সুন্দরীর হাতেই সে নিঃশর্তে হত হয়েছে, নিরুপায়ে। বাড়ি পৌঁছতেই দাদা নরেশ সজারুর মাংস দেখে খুশি হলো খুব। এক গোছা সজারুর কাঁটা এনেছিল পরেশ শিলির জন্যে। এই কাঁটা শখ করে শিলি কখনো কখনো মাথার চুলে গোঁজে, বন্ধুদের দেয়। জংলি জানোয়ারের মাংস একদিন ঝুলিয়ে রাখলে বা ধুয়ে দিয়ে রাখলে নরম হয়, খেতে ভালো লাগে। কিন্তু শিলি বলল, কাকা আজই ডুমা কইরা কাইটটা রাখো মানে। হাত দুটো ধুয়ে এসেই জামা কাপড় না ছেড়েই বন্দুক পরিষ্কার করছিল বারান্দায় বসে পরেশ। অন্য ঘরের বারান্দায় বসে দাদা নরেশ ভাইয়ের সঙ্গে গল্প করছিল। ক্লিনিং রডের মাথায় শিলির ভেজা শাড়ির নরম টুকরো পেঁচিয়ে 3-in-1 তেল দিয়ে মুছে রাখলো এবারে। শুকনো কাপড় দিয়ে আগেই ফোঁটা কার্তুজের বারুদের ময়লা ঘষে ঘষে তুলেছিল। তারপর ক্লিনিং রড থেকে নোংরা ন্যাকড়া খুলে ফেলে ক্লিনিং রড ও বন্দুক ঘরে তুলে রেখে এসে সে চান করতে যাচ্ছিল যখন, তখনই দাদা বলল, বুঝলি রে, সাত্তার আইছিল। কখন? ঘরের দাওয়ার খুঁটি ধরে দাঁড়িয়ে পড়ল পরেশ। এই বেলা 7টা নাগাদ হইব। কইল কি? কয় নাই কিছু, তোর এই খামটা দিয়া গেছে। কইল টাকা আছে। ক্যামেরান সাহেবের কথা কইল কিছু? পরেশ শুধ হলো, হ কইল, বাঘ মারাইয়া দিছে তারে সাত্তারে, সাহেবে নাকি খুশি খুবই।
পরেশের খুবই ইচ্ছে হলো রিঙ্কি মেম সাহেবের কথা জিজ্ঞেস করে একবার দাদাকে, ছাত্তার মিয়া কিছু বলেছে কিনা তার সম্বন্ধে, কিন্তু লজ্জায় জিজ্ঞেস করতে পারল না। কেন যে লজ্জা হলো নির্লজ্জ পরেশের ভেবে পেল না। লুঙ্গি আর গামছা নিয়ে ইদারায় যাবার জন্য সিঁড়ি দিয়ে নামছেও, সেই সময় দাদাই আবার বলল, রিঙ্কি ম্যাম সাহেব কাডারে? পরেশ চমকে উঠল, আবারও লজ্জা হলো খুব। বলল, ক্যামেরান সাহেবের লগে আইছিল শিকার কর্নার লাইগা। ম্যাম নাকি? দাদা সুদ হলো। হ, ম্যামই বটে, তবে বিলাতি না, দেশি ম্যাম। দেশি ম্যামরা বাবা শিকার করতেছে নাই আজকাল, আগে তো রাজরাজরা ঘরে মাইয়ারাই খালি শিকার করতে বললে জানি। আইজকাল যার ঘরে পয়সা হেই রাজরাজরা, তা গইদি নহন, রাজাদের আর দাম লাই কোনো, সব মরা হাতি। একটু চুপ করে থেকে বলল আবার পরেশ, ছাত্তারে কইল কি রিঙ্কি ম্যাম সাহেবের কথা? নারী বিদ্বেষী পরেশের এই রিঙ্কি মেম সাহেবের প্রতি এত ঔৎসুক্যে অবাক হলো দাদা নরেশ। পরেশ নিজেও কম হলো না। ওহ, ভুল লাইগেছিলাম গিয়া, সাত্তারে কইল যে তল লাইগা 100 টাকা রিঙ্কি ম্যাম সাহেবে দিছে, ক্যামেরন সাহেবের টাকার লগে আসে হেই টাকা, ওই খামেই। পরেশ কিছু বলতে যাবার আগেই নরেশ বলল, আর তরে একবার দেখা করতেও কইছে ম্যামে। আমারে? কেন, কোনখানে? অবাক হয়ে থমকে দাঁড়িয়ে পড়ল পরেশ। আরও কয়দিন ধুবড়িতে থাকবো ম্যাম, জিঞ্জিরাম নদীতে যাইব নাকি শুনি, কুমিরের ফটো তুলবার লাইগা। সে নদীটাই বা কোনখানে? নাম শুনি তো নাই কখনো। নরেশ সুদ হল। পরেশ বলল, সে নদী গাঢ় পাহাড়ের কোলে, ছোট্ট, মানে চওড়াতে ছোট্টই নদী, কিন্তু কুমিরে কুমিরে ভর্তি। কিন্তু আমারে ডাহে কেন ম্যামে? সাত্তারি তো যথেষ্ট, হ্যাঁ তো আর বাঘ শিকার না যে দোষর লাগবো। ম্যামেদের কথা ম্যামেরাই জানে, দ্ব্যর্থক গলায় বলল নরেশ। পরেশ বলল, যাই সানটা কইরাই আসি, স্যাট স্যাট করতেছে গা, ঘামে আর সজারু রক্তে। বাইরে ফুটফুট করছে জ্যোৎস্না, আম গাছে কাক ডাকছে, আর কদিন পরেই তো পূর্ণিমা। ইদারা থেকে বালতি বালতি জল তুলে ঝুপঝুপ করে চান করতে লাগলো পরেশ। হাসনুহানা আর বেল ফুল ফুটেছে উঠোনে, ওর গায়ে মাখা নিম সাবানের গন্ধের সঙ্গে হাসনুহানা আর বেল ফুলের গন্ধ মিশে গেল। কিছু হাসনুহানা কেটে দিতে হবে, সাপ আসে হাসনুহানার তীব্র গন্ধে। পরেশ ভাবছিল যে এই জ্যোৎস্না রাতের গায়েও এক ধরনের গন্ধ আছে, মেঠো ইঁদুরের গন্ধের মতন। বছরের এই সময় রাতে লিচু গাছে গাছে লিচু খেয়ে বেড়ানো বাদুরের গায়ের গন্ধের মতো। গ্রামের গায়ে এক রকমের গন্ধ, বনের গায়ে অন্য রকমের। এই চাঁদনি রাতও কত রকম গন্ধের কারবার করে। এই জ্যোৎস্না রাতও যেন আর এক সাদা দাড়িওয়ালা মুসলমান আতরওয়ালা। রিঙ্কি মেম সাহেবের গায়ের গন্ধের সঙ্গে যেমন শিলির গায়ের গন্ধের মিল নেই, তেমন শিলির গায়ের গন্ধের সঙ্গে আবার আলোকঝাড়ি পেরিয়ে গিয়ে পৌঁছনো পর্বত জুয়ারের মেচ মেয়েদের গায়ের গন্ধের মিল নেই। যেমন জিঞ্জিরাম নদীর পাড়ে দাঁড়িয়ে থাকা গারো বা রাভা মেয়েদের গায়ের গন্ধের সঙ্গে মেচ মেয়েদের গায়ের গন্ধেরও মিল নেই। প্রত্যেক দেশ, প্রত্যেক নদী, প্রত্যেক মেয়ের গায়ের গন্ধ আলাদা। কোনো মেয়ের খুব কাছে না এসেও পরেশ জানে তা। নদীর গন্ধেরই মতো মেয়েদের গায়ের গন্ধও দূর থেকে পায়ও। হাওয়ায় আর বৃষ্টিতে, জ্যোৎস্নায় আর কুয়াশায় ভেসে আসে সেই গন্ধ। কোয়াক কোয়াক করে গম্ভীর গলায় মন খারাপ করা ডাক ডাকতে ডাকতে একদল কেশরবালা লম্বা ঠ্যাঙের সরু গলা সাদা পাখি উড়ে গেল মাথার ওপর দিয়ে ময়নামারির বিলের দিকে। আলোকঝাড়ির পাহাড় থেকেই এলো ওরা। ছাত্তার বলছিল এই বকগুলোর ইংরেজি নাম নাকি হেরন।
ভালো করে সাবান মেখে আবার জল ঢেলে ঢেলে হাপুস হাপুস করে চান করতে করতে পরেশ গায়ে সেই জ্বালাটা আবারও অনুভব করল। সেই জমদুয়ারের মাচায় বসে রিঙ্কি মেম সাহেবের কাছে থাকার সময় যেমন হয়েছিল। গা ছমছম করে উঠল বীর শিকারীর। তাকে ডেকেছে কেন রিঙ্কি মেম সাহেব কে জানে। নিশির ডাকের মতোই সেই নিরুচ্চারিত ডাক তার বুকে এক অনামা ভয় জাগিয়ে তুলল। তাড়াতাড়ি শুকনো গামছা দিয়ে গা মুছে ভেজা গামছা ছেড়ে ফেলে লুঙ্গিটা পরে ফেলল পরেশ। এই জ্যোৎস্নামাখা উদম রাতে এক মুহূর্ত উদম থাকলেই গা শিরশির করে পরেশের। বিয়ে করা মানুষ ও মানুষীরা অনেক সহজেই বোধহয় নিজেদের নগ্নতাকে মেনে নিতে শিখে যায়, নগ্নতাতে অভ্যস্ত হয়ে যায় তারা। বিয়ে না করা লোকেরা পারে না। মুহূর্তের জন্য নগ্ন হলেও হঠাৎ সামনাসামনি পড়ে যাওয়া বুনো সাজারুর মতোই তাদের গায়ের সবকটি অদৃশ্য কাঁটা ঝমঝম করে বাজতে থাকে। গা ময় কাঁটারি মতো লোমগুলো খাড়া হয়ে ওঠে। এই চাঁদের রাত, হাসনুহানার গন্ধ, রাত পাখির ডাক আর নিজের ক্ষণিক নগ্নতা মিলেমিশে গোঁড় গেঁয়ো আনপার পরেশকে তারা যেন হাত ধরে হাঁটিয়ে নিয়ে যায় এক অচেনা পুরের দিকে। রিঙ্কি মেম সাহেবের কথা ভাবলেই সে যেন এখনও কেমন ঘোরের মধ্যে পড়ে যায়। পরেশ ভাবে, পরেশও কি কোনোদিন তার এতদিনের নারী বিদ্বেষ মুছে ফেলে অন্য 10 জন ল্যাজে গোবরে পুরুষ মানুষের মতো আবু ছাত্তারেরই মতো কাবিন নামাতে সই করে বিবি আর অলাদ নিয়ে ঘর করবে জীবনের এই মধ্যাহ্নে এসে? এখন যে বড় তাপের সময়, শরীরে তাপ, সংসারে তাপ, বাজারে তাপ। ঘর বাঁধার মতো ভুল প্রথম যৌবনের অবুঝ উচ্ছ্বাসেই করা যায়, এখন আর তা হয় না। কাবিন নিমার ওয়াক্ত চলে গেছে। এখন প্রত্যেক মানুষ ও মানুষই সরাট সম্রাট আর সম্রাজ্ঞী। মেয়েরাই বোরখার পড়তে চাইছে না, নিকাহ করে সারা জীবন বেঁধে রাখতে চাইছে না তারাও আর নিজেদের অন্য কোনোই পুরুষ গাধা বোটের সঙ্গে। জীবনের মানে ভেসে যাওয়া, নদীর নিত্য নতুন বাঁকের, নিত্য নতুন চমকের, সৌন্দর্যর শিহরণে মুহুর্মুহু শিহরিত হতে থাকারই অভিজ্ঞতা। বিয়ে বা নিকাহ সামাজিক বা শারীরিক প্রয়োজনীয়তা হয়তো ছিল 500 বছর আগেও। আজকে এই পুতুল খেলার কোনো অবকাশই নেই, অন্তত পরেশের কাছে। বিয়ে না করা মানুষ পরেশের মতো, রিঙ্কি মেম সাহেবের মতো বিয়ে করা মানুষদের চেয়ে অনেকই বেশি স্বাধীন এবং খুশিও। তারা নিজেদের জন্যই বাঁচে জীবনে। বিবি আর একপাল বাচ্চাদের নিয়ে হিমশিম খেয়ে এই একটা মাত্র জীবনের মধ্যে থেবড়ে বসে তাদের জীবনের মাছি ভনভন আঠালো মুহূর্তগুলিকে কাঁঠালের প্যাতপ্যাতে কুয়ার মতো নেড়ে চেড়ে জীবনের মেয়াদ শেষ করে যায় না। সেই জীবন এক একঘেয়েমি রিক্ত রিওয়াজের জীবন। সে জীবন কোনোদিনও বন্দেগি হয়ে ওঠে না। না, পরে সমন ভুল করবে না। রিঙ্কি মেম সাহেবের কথা ভেবে তার যতই রিকিঝিকি হোক না কেন শরীরে। এত ভালো ভালো কথা পরেশ মুখে হয়তো বলে না, কিন্তু তার মাথার মধ্যে যে ভাবনার অনুরণন ওঠে তা ভালো ভালো শব্দে প্রকাশ করলে হয়তো এরকমই শোনাতো। হে জন্মে হলো না, অনেক কিছুই হলো না। পরের জন্মে ভালো করে লেখাপড়া শিখবে পরেশ, অনেক বড় লোক হবে। ক্যামেরন সাহেবদের সমাজের কোরকের গন্ধ নেবে নাকে, মস্ত হয়ে থাকবে সারাক্ষণ পরের জন্মে। আজ পুতন এবং তার বন্ধু রাজেন খাবে। সকাল থেকে শিলি রান্নাঘরই আছে। শহরের ছেলেকে গ্রামে রান্না খাওয়াবো বলেছে পরেশ। কুচো মাছ ভাজা, শিঙি বেগুন, আলু, পেঁয়াজ, কাঁচা লঙ্কার রসা, চিতলের পেটি ধুবড়ি থেকে আনিয়েছে পরেশ বাস ড্রাইভারকে দিয়ে। রান্না করছে শিলি ধনেপাতা কাঁচা লঙ্কা দিয়ে। কাঁঠালের বিচি ভাজা, বড় বড় কইয়ের হরগৌরী, এক পাশে মিষ্টি অন্য পাশে ঝাল, চালতার আর করমচার টক, মধুদার দোকানের রসগোল্লা আর ঘন করে জাল দেওয়া দুধের লাল থকথকে পায়েস সেদ্ধ চালের।
কিরণ শশীকেও খেতে বলেছে রাতে শিলি। বুড়ির জন্যে লুচি করে দেবে কখানা, কুমড়ো আলু আর ছোলার তরকারি করবে, নিরামিষ। পায়েস তো আছেই। গদাইও আসবে। এতদিন গদাইকে সহ্য করতে পারত না শিলি। বদলে যাওয়া পুতন আর তার বন্ধু রাজেনকে দেখার পর থেকে গদাইকে ততখানি খারাপ আর লাগে না। যাই হোক, গদাই গ্রামের ছেলে, শিলি ওকে তবু বোঝে, ওদের বোঝে না। পুতন এতটাই বদলে ফেলেছে নিজেকে যে তাকেও প্রায় অচেনা বলেই ঠেকছে শিলির চোখে। রাজেন ছেলেটার চোখের দৃষ্টির মধ্যেই দারুণ এক অভাব্যতা আছে। শিলিকে নদী পাড়ের নগ্ন দেখার পরও গদাইয়ের চোখে এমন বিচ্ছিরি কদর্য দৃষ্টি ছিল না। জানে শিলি, রাজেনের দুটি চোখের যেন অনেকগুলো অসভ্য হাতও আছে। মাকড়সার হাতের মতো রোমশ, গা ঘিন ঘিন হাত। তার চোখের যে অদৃশ্য হাত দুটি দিয়েও শিলিকে চকিতে নগ্ন করে ফেলে, তার সমস্ত লজ্জা স্থানই যেন অসভ্যের মতো অধৈর্যে স্পর্শ করে। রাজেন ওর দিকে তাকালেই ভীষণই অস্বস্তি বোধ করে শিলি। ভীষণ খারাপ লাগতে থাকে। নরকের কীটও একটি ওই রাজেন। কাকা ওকে খেতে বলাতে খুব আপত্তি করেনি শিলি, কারণ বাবা ও কাকার মুখের ওপর কিছু বলার মতো শিক্ষা ও পায়নি। রাজেনের জন্যেই এত পদ রান্না করতে হবে শুনে দীর্ঘশ্বাস ফেলেছিল। তবু ভেবেছে পুতনদার মতি যদি ফেরে। অনেকই বদলে গেছে তার পুতনদা। মতি আর ফিরবে বলে মনে হয় না। মুখের ভাষায়, ব্যবহারে, পোশাকে, আশাকে, চাউনিতে সেও অন্য এক রাজেন হয়ে উঠেছে। যে পুতনদাকে দেখলেই ভালো লাগায় মরে যেত একদিন, তাকে দেখেই এই কদিন কেমন একটা শঙ্কা বোধ করেছে শিলি, খারাপ লাগা। একদিন দুপুরে কিরণ শশীর কাছে গেছিল শিলি। পুতন আর রাজেন বাড়ি ছিল না, ধুবড়িতে গেছিল সিনেমা দেখতে। শিলি বলেছিল, কি বুড়ি সাওয়ালাইসে বললা কি আমরা ভুললা যাওনটা ঠিক? কিরণ শশীও বদলে গেছেন। এই কদিনেই তার চোখ কোটরে বসে গেছে। ছেলে আসার আনন্দের বদলে এক গভীর ভয় ও শঙ্কা তাঁকেও ঘিরে রয়েছে। খুবই লজ্জিত গলায় কিরণ শশী বলেছিল, কার ছাওয়াল? পুতন আমার ছাওয়াল না। কও কি তুমি, পাগল হইলা নাকি? ঠিকই কইরে শিলি, পুতনার সেই পুতন নাই, এক্কেরে গোল্লাই গেছে। আমার সামনেই সিগারেট খায়, মদ খায়, বুঝছস? একটু চুপ করে থেকে বললেন, একদিন তোর কাকা পরেশ রে কতই কিনা কইছি মদ খাওয়ানোর লাইগা, অথচ ওর কত বয়স হইছে, একদিনও আমারে অসম্মান করে নাই, আমার সামনে কখনো খায় নাই। গালমন্দ কইলে মাথা নিচু কইরাই খাড়াইয়া থাকছে আর বলছে, আমি খারাপ মাসিমা, আমি একটা বকা বাউন্ডুল্লা, আমার কথা সারান দেন। বাবা মায়ের সম্মান কি সব পোলায় রাহে? আমি হইলাম গিয়া আমাগো পরিবারে কুলাঙ্গার। তাই কয় না কি কাকায়? অবাক গলায় বলেছিল শিলি। হ, তাই তো কইছে চিরটা দিন। তারপর একটু চুপ করে থেকে বলেছিলেন, আর আমার পুতন, সিসি কি ঔদ্ধত্য, সঙ্গে ওই এক হারামজাদারে লইয়া আইছে। তোরে কি আর কম শিলি, সেই দিন হন্দলের মায়ের বড় মাইয়া ডাইছিল, মায়ের দেরি হইতাছে দেখা খোঁজ করণের লাইগা। ডাগর মাইয়া, 16-17 বছর বয়স হইব। জানি, পাঁচই নাম তো, দেখছি আমি তারে। তা হইছিল কি তাই কও? শিলি জিজ্ঞেস করেছিল। আরে মাইয়াটা যখন ফিরা যাইতাছে তখন বাঁশ বাগানের মধ্যে তার একবারে পায়রা ফেলাইছিল ওই হারামজাদায়। কি লজ্জা, কি লজ্জা! পাঁচি আইয়া আমার কাছে কাইন্দা মরে, ইডা কেমন ভদ্রলোকের পোলা কত দেহি। আমি তহনি হারামজাদার ডাইকা কইয়া দিছি যে পরেশে কইয়া দিলে পরেশ গুলি কইটা থুইবা আনে, তার অগ্রপশ্চাৎ বিবেচনা নাই কোনো। আর যদি কখনো দেহি, কইতেই আমার পোলার আমার উপর কি গোসা। সে কয়, তোমার এত বড় সাহস? কও কি বুড়ি? বোস তয় মায়েরে কয় পোলায়,
কয় তুমি আমার অতিথির অপমান করো, তোমারে আমি আর এক পয়সাও পাঠাইম না, না খাইয়া মরণ লাগবো তোমারে দেখনে, কইয়া দিলাম আজ। শিলি কাঁদতে থাকা কিরণ শশীকে জড়িয়ে ধরে বলেছিল, তুমি কান্দো কেন বুড়ি? আমরা তো সবাই আসি নাকি নাই? আমরা যদি দুগা খাই, নিজেরা যদি না খাইয়া না মরি, তয় তোমারেও খাওয়াই মু। পুতন্দার মাথাটাই একেরে গেছে গিয়া, ভূত চাপছে মাথায়। না রে শিলি, মাথাটা তা যায় নাই, ওটা এক নম্বরের শয়তান, একেরে ওসা হইয়া গেছে। ওরে প্যাটে ধরছিলাম কেন তাই ভাই ঘেন্না হয় বড়। সারান দাও। তাছাড়া পুতন্দায় তো তোমার একমাত্র পোলা, তারে ফেলাই ভাই বা কি কইরা তুমি পারবা ফেলাইতে? শিলি বলেছিল। কিরণ শশীর মুখে এক অদ্ভুত হাসি ফুটে উঠেছিল। বলেছিলেন, পারি কিনা দেখিস তুই, আমি সব পারি। আমারে তোরা অর্ধেক চিনছস, পুরা চিনস নাই। এমন পোলা থাউনে সাইয়া না থাওয়াই ঢের ভালো। শিলি বলেছিল, কাইন্দ না বুড়ি। কিরণ শশী বলেছিলেন, তরে আর পুতন্ডে রইয়া বুড়ো বয়সে সুখে কয়টা দিন কাটাইম, এই স্বপ্ন বুকে লইয়াই এতগুলো বৎসর প্রায় না খাইয়াই কাটাইয়া দিছি রে শিলি। শুধাই কল্পনা স্বপ্ন খাইয়াই বাঁচছি, আর কাইন্দ না বুড়ি। শিলির গলা ধরে এসেছিল। তোর কি হইব রে শিলি? ওই হারামজাদাই যে তোরে এমন কইরা ফেলাইয়া দিত, আমি জানুম কি কইরা ক? তোর মতন ভালা লক্ষ্মী একখান মাইয়া ওই হারামজাদার জীবন সুখে ভরাইয়া দিত আনে। সি সি, পোলাই আমার কি হইয়া গেল। শহরে যেন কোন না গ্রামের সাওয়াল রে কেউ না পাঠায় মানুষ করিবার লাইগা। কি মানুষই হইল, হায় হায় হায়। সি কি বলল বুড়ি? তোমার একমাত্র সন্তান সে, আর সকলেই তো গেছে গিয়া। পুতন্দা ছাড়া তোমার আর তো কেউই নাই। অমন সাপ দিও না তারে, কে কইতে পারে আবার বদলাইতেও তো পারে কোনো দিন। কোনো কুদেবতায় ভয় করছে তার উপরে, তার দৃষ্টি কাইটটা যাইব গিয়া। যাউক এও যাউক, আমি অভিশপ্তা বুঝছস, হতভাগী আমি। কাউরে লাগবো না আর আবার, গলায় দড়ি দিয়া মইরা থাকুম এক রাতে, টেনশনে তুই। শিলি আর কথা না বাড়িয়ে চলে এসেছিল, বুড়ির গায়ে মাথায় হাত বুলিয়ে, চোখের জল মুছিয়ে দিয়ে। ফেরার পথে শিলির নিজের দু চোখও জলে ভরে গেছিল। বড় বড় ফোঁটা গাল গড়িয়ে পড়ে বুকের ব্লাউজের সামনেটা ভিজে গেছিল একেবারে। কি করবে শিলি? ওর চোখের জল মোছাবার তো কেউই নেই। 7:30 নাগাদ এসে গেল ওরা সকলে। বড় ঘরের দাওয়ায় মাদুর পেতে তাকিয়া বের করে দিয়েছিল শিলি। সন্ধ্যের পর জোর হাওয়া বয় প্রথম বৈশাখে, গরমের গও থাকে না, তবুও হাত পাখা দিয়েছিল 3-4টি। রেকাবিতে মিছরি, জল, পান, বড় বড় কাঁসার গ্লাস, বাবার বিয়ের সময় পাওয়া। এই সবই এক এক করে বের করেছিল শাল কাঠের বড় বাক্স থেকে। তেঁতুল দিয়ে মেজেছিল ভালো করে। সেই সব গ্লাসে খোদাই করে লেখা ছিল, সংসার সুখী হয় রমণীর গুণে। শিলি লক্ষ্য করছিল যে বাবার সঙ্গে মাঝে মাঝে ইংরেজিতে কথা বলছিল রাজেন। ইংরেজিতে কথা বলতে পারে এমন বেশি লোক দেখেনি শিলি। কথার মানে না বুঝলেও অবাক হচ্ছিল। পুতন্দাও মাঝে মাঝে ইংরেজি শব্দ, এমনকি বাক্যও বলছিল। সবচেয়ে অবাক হলো শিলি গদাইদাকেও কলকাতার সব জান্তা বাবুদের ওই সব রাজনীতি, ফুটবল, সিনেমার আলোচনাতে যোগ দিতে দেখে। গাইয়া গদাইও ওদের সঙ্গে তাল দিয়ে পটাপট ইংরেজি বলছিল দেখে তাজ্জব বনে গেল শিলি। পুতন ধরল শিলিকে গান গাইতে হবে। শিলির খুবই আপত্তি ছিল, কিন্তু পুতনই ঘরে গিয়ে ভাঙা হারমোনিয়ামটাকে বের করে নিয়ে এলো। নিয়ে এসে রাজেনকে দিল। রাজেন জ্যাঠার মতো 2টি পান মুখে দিয়ে হারমোনিয়ামটি নেড়ে চেড়ে সুর বের করল। বলল, ও বাবা,
হে যে দেখি আমাদের ডোয়ার্কিন অ্যান্ড সান্সের, কলকাতার। কাকা বলল, তা বটে, তবে এই হারমোনিয়াম থিক্কা সুরের থিক্কা তেলা পোকাই বাড়াইব বেশি। সাবধানে নাড়াচাড়া করনি ভালো। হ, ডোয়ার্কিন অ্যান্ড সান্সেরই বটে। লজ্জামাখা স্মৃতিচারণের সঙ্গে বলেছিলেন নরেশ, শিলির বাবা। একটু চুপ করে থেকে বলেছিলেন, আমার বড় শালা যে এবার আইছিলেন, শিলির মায়ের জন্য লই আইছিলেন। হারমোনিয়ামটা শিলির দিকে ঠেলে দিয়ে রাজেন বলেছিল, একটা গান হোক। উঠোনে কাঁঠাল গাছে, লিচু গাছে, গোলাপ জাম গাছের পাতাতে জ্যোৎস্না চকচক করছিল। ভালো করে চান করে একটি ফলসা রঙা খোল আর বেগনে রঙা পাড়ের টাঙ্গাইলের শাড়ি পরা, চোখে কাজল দেওয়া শিলিকে খুবই সুন্দর দেখাচ্ছিল। গায়ে বোধহয় ক্যালকাটা কেমিক্যাল কান্তা সেন্ট মেখেছিল। কি সাবান কে জানে, লাক্স কি ভাবছিল রাজেন। শিলির হাঁটু সমান মিশমিশে কালো চুলে বোধহয় আমলকির তেল দিয়েছিল। চুলের গন্ধ ভাসছিল জ্যোৎস্নাতে। জ্যোৎস্নার গন্ধ, শিলির গায়ের গন্ধ, রাজেনের গায়ের আতরের উগ্র গন্ধ, হাসনুহানা আর বেলফুলের গন্ধে মাতাল করা বৈশাখী হাওয়ায় ওরা বাঁশ বনের হলুদ পিছল পিছল ফিনফিনে পাতাদের গন্ধ, সব মিলেমিশে রাত একেবারে গন্ধ মাতাল হয়ে উঠেছিল। চাঁদের আলোয় গদাই চোরের মতো শিলির চোখের দিকে তাকাচ্ছিল। হ্যাজাকের আলোতে সব কিছুই বড় বেশি স্পষ্ট দেখায়। কল্পনার কোনো অবকাশই থাকে না সেখানে। বড় ভালো লাগছে গদাইয়ের এই শিলিকে। যদি শিলিকে জীবনে পায়, তবে এমন চাঁদের রাতে নদী পাড়ে চাপ চাপ নরম ঘাসের ওপর শুইয়ে একদিন আদর করে দেবে ও। গদাই মনে মনে বলল, আহা, এমন চাঁদের আলোয় মরি যদি, সেও ভালো। গদাইয়ের স্বপ্ন ভেঙে দিয়ে রাজেন বলল, বুঝেছি, তোমার লজ্জা ভেঙে দেবার জন্যে অন্য কারোর গাইতে হবে তোমার আগে, তাই না? জানো, আমার ছোট পিসির গানের খাতায় আমাদের পাড়ার গোপেন কাকা লিখে দিয়েছিল, লজ্জা নারীর ভূষণ, কিন্তু গানের বেলায় নয়। গোপেন কাকা লব ছিল ছোট পিসির সঙ্গে। শিলি লজ্জায় বেগনে হয়ে গেছিল। এমন সব কথা গুরুজনদের সামনে বলে কি করে লোকটা? কোন সহবতী শেখেনি এই কলকাতার বাবু? তারপরই রাজেন বলল, ঠিক আছে, আমি শুরু করলাম তবে আগে। বলেই হারমোনিয়ামটা টেনে নিয়ে শুরু করলো। মাঝে মাঝে বেলো ছেড়ে বাঁ হাত নাড়িয়ে নাড়িয়ে গাইতে শুরু করলো। বাঁ হাত দিয়ে হারমোনিয়ামের ওপর তালও দিতে লাগলো মধ্যে মধ্যে। ছাড়িলে তো ছাড়া নাহি যায়, ছাড়িলে তো ছাড়া নাহি যায়, ছাড়িলে তো ছাড়া নাহি যায়, ছাড়া হেন রব হলে প্রাণ বাহিরায়, ছাড়া হেন রব হলে প্রাণ বাহিরায়, ছাড়িলে তো ছাড়া নাই যায়, ছাড়িলে তো ছাড়া নাই যায়। ঘুরিয়ে ফিরিয়ে গানটা গাইল রাজেন। শিলি অবাক হয়ে গেল। অবাক হলো বাবা এবং কাকাও। রান্নাঘরের দাওয়ায় বসা কিরণ শশীও কম অবাক হলেন না। বড় ভালো গান গায় রাজেন। যেমন গলার স্বর তেমনি সুর জ্ঞান, তালের ওপরও তেমনি দখল। রাজেনের ওপর যত বিরক্তি জন্মেছিল এই কদিনে দেখে শুনে,
সবই যেন এই একটি গান ধুইয়ে দিয়ে গেল। আশ্চর্য, গান বড় দারুণ শখের জিনিস, বুঝল শিলি। শিলি ভাবছিল পৃথিবীতে এমন কোনো লোক বোধহয় নেই যার সবই দোষ। এই খারাপ মানুষটা যে এত ভালো গান গায় তা বিশ্বাস করতেও মন চায় না। শুধু গানের জন্যেই মানুষটাকে ভালোবাসা যায়, সব কিছুই দেওয়া যায়। যে মেয়েদের মধ্যে সুর আছে, গান আছে, তারাই জানে গানের মহিমা, গানের প্রভাব। মন্ত্রমুগ্ধের মতো রাজেনের দিকে চেয়ে রইল শিলি। নরেশ বললেন, এইসব গান তুমি শিখলা কার কাছে? রাজেন বলল, কাকাবাবু, আমাদের পাড়া তো গানেরই পাড়া, বাইজিদের গান শুনি তো বড় হয়েছি। তাছাড়া আমার মামারা সব ছিলেন গানের পোকা, কত সব বড় বড় গাইয়া আসতেন মামা বাড়িতে। তেলিনী পাড়ার কালোবাবু, কালীপদ পাঠক, গহরজান বাইজি, মস্ত জমিদার ছিলেন তো মামারা। পায়রা ওড়াতেন, বিড়ালের বিয়ে দিতেন, খুবই রমরমা ছিল। হুইস্কি খেয়ে মজ হওয়ার পর আলবেলার নল হাত থেকে পড়ে গেলে চাকরে পুরো নাম ধরে ডেকে কখনো মৌজ নষ্ট করতেন না, বলতেন রে 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 রে। অমনি চাকরেরা দৌড়ে এসে নল তুলে দিত হাতে। তারপর একটু চুপ করে থেকে বলল, আমি তো পরিবারের কুলাঙ্গার। হঠাৎই বলল রাজেন কথাটা, হ্যারিকেনের আলোতে শিলির দিকে এক ঝলক চেয়ে। গানটা ভালো কইরাই করণ উচিত ছিল রাজেন তোমার, বুঝ? কথায় কয় নরানাং মাতুলক্রম, মামাদের গুণগুলান সবই পাইছো দেহি। রাজেন হেসে বলল, তা আজ্ঞে, তবে শুধু গুণগুলো পেলেই ভালো হতো। শুধু গুণ নয়, দোষগুলো যে পুরো মাত্রাতেই পেয়েছি। ভালো করে কিছু করা যে আমার চরিত্রেই নেই। আমার মন হচ্ছে ঘাস ফড়িংয়ের মন, চিরিক চিরিক করে চমকে চমকে উড়ে বেড়ায়, কোনো কিছুতেই স্থির হয়ে বসতে চায় না। তাই কিছুই ভালো করে করা হলো না, না পড়াশুনো, না গান বাজনা, না শেয়ার বাজার। আমি একটি ওয়েস্টার, ওয়ার্থলেস। তাই শুধুই লাথি ঝাঁটা আর অপমানে জুটল কপালে। অবশ্য যার যেমন যোগ্যতা তেমনই তো হবে প্রাপ্তি। হেসে বলল রাজেন। শিলির কিন্তু মনে হলো যেন কেঁদে বলল। অনেক হাসির মধ্যেই কান্না থাকে, সকলের চোখে পড়ে না তা। কথাও কিন্তু চমৎকার বলে রাজেন, শিলি ভাবছিল। শিলি তো কোন গাইয়া অশিক্ষিত মেয়ে, রাজেনের কথা আর গানে ভুলে যাবে পৃথিবীর যে কোনো রাজকুমারী। কথা দিয়ে বোধহয় জগৎ মাত করা যায়, হয়তো শুধু কথার কথা হলেও। মনে মনে বলল শিলি, দিয়ে দেবে সহজেই ও রাজেন যা চায়। তাছাড়া ওর যা কিছুই আছে সে তো অন্য সব মেয়েরই আছে। বিশেষ কিছু বা বেশি কিছু ওর তো নেই দেমাক করার মতন। ওর ফুলে, ওর নরম সবুজ বর্ষা শেষের স্নিগ্ধ মাঠে একটু বসবে হয়তো, তারপরে ঘাস ফড়িং আবারও হয়তো উড়ে যাবে অন্যদিকে। কে জানে, শিলি হয়তো জানে না, কিছু ক্ষণিক মরণ থাকে যা দারুণ সুখের। সেই ক্ষণিক মরণের গভীর আনন্দের স্মৃতি নিয়ে বাকি জীবনের অনেক দুঃখই হয়তো লাঘব করা যায়। পুতন্দাকে আর ভালো লাগছিল না একটুও। শিলি কেবলই ভাবছিল, ভাবনার যদি পা থাকতো তবে কয়েক মুহূর্তের মধ্যে কত হাজার মাইল যে পরিক্রম করে ফেলতো তা সেই জানে। ভাবছিল শিলি, মরারও অনেক রকম থাকে, কিছু কিছু মৃত্যু হয়তো থাকে যা জীবনের চেয়েও অনেক বেশি প্রার্থনার। কে জানে, কতটুকুই বা জানে শিলি। গদাই বলল, এবার শিলির গান হোক একটা, কি বলে নরেশ কাকু? রাজেন বলল, নরেশ কিছু বলার আগেই, নিশ্চয় নিশ্চয়, ওর গান হবে বলেই তো আমার উপক্রমণিকা, ওর গান শুনবো বলেই তো বসে আছি। বলেই হারমোনিয়ামটা ঠেলে দিতে যেতেই শিলি বলল, আপনি আর একটা গান। আপনার এই গানের পর আমার গান হয় না। সে কি, একটা গান শুনেই? আমি কিন্তু এর চেয়ে ভালো গাই। আজ আমার গলাটা সত্যিই ভালো নেই। গদাই পাঁতি হাঁসের মতো ফ্যাঁস ফ্যাঁসে গলায় বলল রাজেনকে,
খুবই ন্যাকার ঠ্যাকার জানা আছে দেখি আপনার। নরেশ বলল, তুমি চুপ করবা গদাই, ন্যাকার ঠ্যাকার কারে কয় জানো তুমি? গদাই অপ্রতিভ হয়ে পড়ল। রাজেন পরিবেশ অপ্রিয় হয়ে ওঠে সেই ভয়ে কথা ঘুরিয়ে শিলিকে বলল, নাও নাও তুমি এবার গাও, না গাইলে আমি খাবো না কিন্তু এখানে। আর বলতে হলো না শিলিকে। বাড়ির সামনে পাহাড় দেখা যাচ্ছে শূন্য ক্ষেতের ওপর। চাঁদের আলোতে রূপঝুরি রূপঝুরি হয়ে উঠেছে পুরো অঞ্চল। আলোকঝাড়ি দিনের আলোয় সোনাঝুরি, আর অন্ধকারে মিশি নিশি। ওইদিকে চেয়ে থাকতে থাকতে হারমোনিয়ামটাকে কোলের কাছে টেনে নিতে নিতে শিলি নিজেই আলোকঝাড়ি হয়ে উঠল। ওর মনে হলো গানেরই আর এক নাম আলোকঝাড়ি। আজ ওর ভেতরে গান ফুলের মতো ফুটেছে। এক্ষুনি তার সুবাস ছড়িয়ে দিতে না পারলে নিজ সুবাসেই শ্বাসরুদ্ধ হয়ে মারা যাবে শিলি। শুরু করল শিলি। চাঁদের হাসির বাঁধ ভেঙেছে, উছলে পড়ে আলো, ও রজনী গন্ধা তোমার গন্ধ সুধা ঢালো, চাঁদের হাসির বাঁধ ভেঙেছে। তারপর অস্থায়ী অন্তরা হয়ে সঞ্চারী থেকে আভোগে এসে পৌঁছল শিলি। গান শেষ হলে রাজেন বলল, বাহ। একটি মাত্র শব্দ, শুধুই বাহ। ওই একটি শব্দ দিয়েই যা বোঝাবার বুঝিয়ে দিল রাজেন। হৃদয় মথিত শব্দ। শিলি যখন গান গাইছিল তখন চাঁদের আলোয় বসে পুতন ভাবছিল ও একাই জানে এই গান কার উদ্দেশ্যে গাওয়া। শিলি যে পুতনকেই ভালোবাসে, পুতনের অপেক্ষাতেই যে তার সব প্রতীক্ষা, তা রাজেন জানবে কেমন করে? ভালোবাসা তো রাতারাতি হয় না। আর তখন গদাই ভাবছিল, ফুলের বনে কারে ভালো লাগে শিলির, তাই কলকাতাইয়া বকাটায় জানবো কেমনে? কিরণ মাসির ছাগল পুত ওই পুতনে বা বসবো কেমনে? এই গান গাইল শিলি হুদাই গদারি লাইগা। রাজেন ভাবছিল সম্পূর্ণই অন্য কথা। ভাবছিল বড় হওয়ার পর থেকে মেয়েদের শরীর নিয়ে অনেকই ঘাঁটাঘাঁটি ছিনিমিনি করল। মেয়েদের ও যেমন বোঝে তেমন কম লোকেই বোঝে, এমন একটা ধারণা জন্মে গেছিল ওর। ভিলেজ বিউটি শিলির শরীরটাকেই পেতে চেয়েছিল রাজেন। শিলিকে দেখার পর থেকেই ওকে শারীরিকভাবে পাবার জন্যে তীব্র এক আসক্তি বোধ করছিল। প্রত্যেক শরীরের স্বাদই আলাদা, তাই তৃপ্তি হয় না কিছুতেই। এত পেয়েও তৃপ্তি হয়নি। সবসময় মনে হয়েছে আরও চাই, নতুন প্রক্রিয়াতে চাই। অথচ আজ এই আলোকঝাড়ির পায়ের কাছের গণ্ডগ্রামের চাঁদ মাখা সন্ধেবেলা কি যে ঘটে গেল হঠাৎ ওর মধ্যে। প্রতিসরিত চাঁদের আলোয় শিলির মুখটিকে দেখে রাজেনের মধ্যে প্রেম কাকে বলে সেই সম্বন্ধে এই প্রথম যেন এক অনুভব জাগল। এই প্রথম ও জানল কাম শুধু জ্বালাই বাড়ায় আর প্রেম দেয় স্নিগ্ধতার প্রলেপ। ওর মধ্যে এক আশ্চর্য গভীর শান্তিকে অনুভব করতে লাগলো। কারোর সামনে বসে থাকলেও যে এত ভালো লাগতে পারে কখনো, সে সম্বন্ধে সত্যি ওর কোনো ধারণা ছিল না। ওর সামনে কোনো মেয়ে বসে থাকলেই ওর অভিজ্ঞ চোখ দিয়ে মনে মনে তাকে নিরাবরণ করেই দেখতে ভালোবেসেছে রাজেন এতদিন। কিন্তু আজকের এই শালীন সুন্দর অনুভূতির শরিক এর আগে সত্যি কখনো হয়নি। নিজের মধ্যের দুর্বলতায়, নিজের ভঙ্গুরতায়, মুগ্ধতায় বিস্মিত হয়ে যাচ্ছিল রাজেন ক্রমশ নিশ্চুপে। এমন সময় শিলি বলল, আর একখানা গান কি গাওয়া যায় না? বাঙাল গেঁয়ো মেয়েটির সবকিছুই বড় মিষ্টি লাগছে রাজেনের।
এমনকি ওই দুর্বোধ্য ভাষাও। রাজেন বলল, ইনডাইরেক্ট ন্যারেশনে কথা কইলে আমি জবাব দিই না সে কথা। তাছাড়া আমার কি মা বাবার দেওয়া নাম নেই কোনো? শিলি হাসল। প্রায়ন্ধকারের মধ্যেও উঠোনে ও দাওয়ার আলোর প্রতিসরণে শিলির দাঁত ঝিকঝিক করে উঠল। শিলি বলল, আচ্ছা আবারও কইতাছি, রাজেন্দা আর একখানা গান গাইয়া ধন্য করেন আমাগো। বলেই হেসে উঠল। নরেশ এবং পরেশ দুই ভাই তাদের মেয়ে এবং ভাইঝির হঠাৎ প্রগলভতাতে একটু রুষ্ট হল। কিরণ শশী এই নূতন শিলিকে দূরে বসে বোঝবার চেষ্টা করছিলেন। সবচেয়ে বেশি অবাক হয়েছিল পুতন এবং হতাশ হয়েছিল গদাই। আর কথা না বাড়িয়ে রাজেন আবার হারমোনিয়ামটাকে টেনে নিয়ে শুরু করল, অনুগত জনে কেন কর এত প্রবঞ্চনা অনুগত জনে কেন কর এত প্রবঞ্চনা তুমি মারিলে মারিতে পারো, তুমি মারিলে মারিতে পারো, তবে রাখি থেকে করে মানা। ঘুরিয়ে ফিরিয়ে নিধুবাবুর এই টপ্পাখানি গাইল রাজেন। এই গানটি তার ছোট মামার কাছে তোলা। এ পর্যন্ত এই গানটি কয়েকশোবার গিয়েছে একা একা, নিজেকে শোনাবার জন্যে এবং অন্যদের শোনাবার জন্যই বেশি। কিন্তু এই গানের বাণীর আসল তাৎপর্য ও যেন এই মুহূর্তে প্রথমবার আবিষ্কার করল। এতদিন টপ্পার কাজের প্রতি মনোযোগ ছিল বেশি, আজ গানের প্রতিমার শোলার কাজ ছাপিয়ে প্রতিমার পূর্ণ প্রস্ফুটিত মুখখানি গোচরে এলো। মনের অতল গভীরতা স্পর্শ করল রাজেনের জীবনে। গেয়েও যে এতখানি মগ্ন হওয়া যায় শুধু শুনেই নয়, এই অভিজ্ঞতাও যেন জীবনেই প্রথম হলো। শিলি স্তব্ধ হয়ে বসেছিল। আরও এক ঝাঁক হেরন কোয়াক কোয়াক করে ডাকতে ডাকতে চাঁদভাসী রাতের মোহময়তাকে মুহূর্তের জন্য ছিন্ন করে আলোকঝাড়ির দিক থেকে এসে ময়নামারির বিলের দিকে চাঁদের আলোয় ভাসতে ভাসতে চলে গেল। গানের পরে নৈশব্দ তাদের ক্ষণিক অপার্থিব দুরাগত শব্দে যেন গাঢ়তর হল। অনেকক্ষণ সকলেই চুপ করে রইলেন। নৈশব্দর চেয়ে বড় গান আর কিছুই নেই, ভাবছিল রাজেন। সেই ঐশ্বরিক স্নিগ্ধ নিস্তব্ধতাকে হঠাৎই ধেবড়ে দিয়ে গদাই তার পাঁতি হাঁসের গলায় বলল, খাইতে দাও শিলি, ক্ষুধা লাগছে বড়, কাল ভোরেই আবার কোকরাসা যাওন লাগবো আমার। পরেশ ও নরেশ দুজনই বলল, হ হ শিলি, এইবারে আস্তে আস্তে যোগাযন্ত্র কর। কিরণ শশী মৃদু ভৎসনার স্বরে গদাইকে বললেন, সন্ধ্যাকালেই ক্ষুধা লাগে কেন তোরা, তো তুই কি শিশু? গদাই উত্তর দিল না।
ওকে শিশু বললে ও খুশিই হয়। শিশুরই মতো মুখ হাঁ করল। রাজেন ভাবছিল ক্ষুধা ওরও পেয়েছে, কিন্তু এই খিদে ভাতের খিদে নয়, নারী শরীরের খিদেও নয়। এমনই এক খিদে যার বোধ মনে না জাগলে মানুষ জন্মই বৃথা। ও মানুষ হয়ে তো জন্মেছিল জোড়াসাঁকোর রাজেন, আজ ও দ্বিজ হল। এই সঙ্গে শেষ হল আজকের গল্পবাসরের গল্প পাঠ, বুদ্ধদেব গুহরচিত উপন্যাস আলোকঝাড়ির দিনগুলি। আজ শুনছিলেন পঞ্চম পর্ব। গল্প পাঠে ছিলাম আমি আপনাদের বন্ধু দিলীপ পাল। গল্পেতে ব্যবহৃত রবীন্দ্রসঙ্গীতটি গেয়েছেন চৈতালি মণ্ডল। গল্প পাঠ এবং অনুষ্ঠানটির উপস্থাপনা কেমন লাগলো অবশ্যই জানাবেন। আপনাদের সুচিন্তিত মতামত একান্ত কাম্য। উপন্যাসের পরবর্তী অংশ নিয়ে খুব শীঘ্র দেখা হবে। সঙ্গে থাকুন, শুনতে থাকুন গান ও গল্প সঙ্গে দিলীপ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।